আমাদের নেতা তারেক রহমান দেশ গড়ার জন্য নতুনভাবে তৈরি করার জন্য যে প্রয়াস, বিশেষ করে ৩১ দফা উনি কর্মসূচি হাতে নিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য ওনার একঝাঁক তরুণ নেতৃত্ব দরকার। এনসিপিও তাদের একটা চেতনা এরকম যেন ২৪-এর গণ আন্দোলন সব তাদের আন্দোলন। তারা তো আন্দোলন ছেড়েও দিয়েছিল। সাইদের নীতির সাথে যে বুক পেতে গুলি নিয়েছে, মুগ্ধর নীতির সাথে বর্তমান যে ছাত্র নেতৃত্ব আছে তারা বেইমানি করছে। জামাতের সাথে যুক্ত হয়েছে ওই যে পীর সাহেব চরমনাই, উনি বলেছেন জামাত যেখানে লাগে সেখানে ধ্বংস, জামাত লাগছে মাদ্রাসায় মাদ্রাসা শেষ, জামাত গেছে বিএনপিতে বিএনপি ধ্বংস। দলের নেতা কর্মীদেরকে, তৃণমূলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না কেন? চাঁদাবাজি করে গোটা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, সে ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? আপনার কাছে শুরুতেই জানতে চাইবো যে আপনি সামনে বরগুনা ১ আসনে নির্বাচন করছেন, কেন করছেন? তারুণ্যের কথা আপনি বলছিলেন, এই তারুণ্যের যে নেতৃত্ব সেটা আসলে দেশকে নতুন করে আসলে কি দিবে, কিংবা কোন জিনিসটা দেওয়ার ব্যাপারে আপনি আশাবাদী? প্রথমেই অবলম্বন বলতে চাই, হেলাল হাফিজের একটা কবিতা আছে, নিঃশুদ্ধ সম্পাদকীয়, এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আসলে যুবকদের নিয়ে আপনি যতটা ভাববেন ততটাই সম্ভব, যতটা ভাববেন ততটাই সম্ভব। তো আগামীতে আমাদের নেতা, বিশেষ করে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, উনি বার্ধক্য, রাইট? তো সেই ক্ষেত্রে আমাদের এখন নেতৃত্ব দিচ্ছেন তার পরামর্শ নিয়ে তার সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান। তিনি যুবক, তিনি তরুণ, আর তার ভাবনা তরুণদের নিয়ে একটি নতুন বাংলাদেশ তৈরি করবেন। এখন তরুণরা যেটা পারবে সেটা আসলে প্রবীণরা ওইটা পারে না। আমি কারণ নাম বলবো না, কারণ আমি যাদের সাথে অনেকের সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে, প্রবীণ নবীন সকলে মিলে অনেক অনেক কর্মসূচি নিয়েছি। যদি আমাকে কখনো বলা হয় যে তুমি সকাল ৫টায় চলে আসবা, আমি ঠিক ৫টায় গিয়ে হাজির হই। যদি সেম একটা দাওয়াত প্রবীণ এক নেতাকে দেওয়া হয়, তিনি আসলে টাইমে আসতে পারেন না। সেক্ষেত্রে আগামীতে আমাদের নেতা তারেক রহমান দেশ গড়ার জন্য নতুনভাবে তৈরি করার জন্য যে প্রয়াস, বিশেষ করে ৩১ দফা উনি কর্মসূচি হাতে নিয়েছেন, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য ওনার একঝাঁক তরুণ নেতৃত্ব দরকার। আমি মনে করি আমি সেই একঝাঁক তরুণের মধ্যে বরগুনার একজন যোগ্য প্রার্থী, এবং আমি যদি বরগুনায় আগামীতে নির্বাচিত হই বা আগামীতে আমাকে দেশনায়ক তারেক রহমান অথবা দল বিএনপি মনোনয়ন দেন, তাহলে আমি বিপুল ভোটে নির্বাচিত হব। জনগণের প্রতি সে আস্থা বিশ্বাস আমার আছে। বিগত দিনে উপজেলা নির্বাচনে আমি ৫৭,০০০ ভোট পেয়েছি বরগুনা সদর আসন, বরগুনা সদর উপজেলায়। তো সেই সঙ্গে আরেকটা উপজেলা যুক্ত হবে। আমি মনে করি আমার একটা ভোটও কমে নাই, ভোট আরও বাড়ছে, আরও বাড়বে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আমি নিজেকে দাবি করি যে আমি একজন তরুণ নেতৃত্ব, এবং এই তরুণরাই পারবে আগামী নতুন যে বাংলাদেশ আপনারা ভাবছেন, বাংলাদেশের মানুষ যে ভাবছে দুর্নীতিমুক্ত, আপনি নেশামুক্ত, উন্নয়ন, সব কিছু মিলে, বিশেষ করে দুর্নীতি বাংলাদেশটাকে খেয়ে ফেলেছে। দুর্নীতি দেখবেন আপনি যদি বাংলাদেশের প্রশাসনের দিকে তাকান, যারা ইয়াং নেতৃত্ব, ইয়াং প্রশাসনের লোকজন যারা আছে, যেখানে আছে, সে হোক ইঞ্জিনিয়ার সেকশন, সে হোক প্রশাসনিক সেকশন, সে হোক পুলিশ ডিপার্টমেন্ট, সব জায়গায় দেখবেন ইয়াং যারা আসছে তাদের মধ্যে দুর্নীতি টোটালি নেই। কিন্তু প্রবীণদের অনেকের ভিতরে সেই দুর্নীতি বলেন বা ঘাটতি বলেন নেতৃত্বে রয়েছে। তো সেই ক্ষেত্রে আগামীতে বাংলাদেশের নেতৃত্ব যুবকরাই দেবে, ইয়াংরাই দেবে, এবং ইয়াংদের ঘিরেই আমাদের দল দেশনায়ক তারেক রহমান অনেক কিছু ভাবছেন। এবং তারুণ্যের যে নেতৃত্ব কিংবা তারুণ্যের রাজনীতির উপরে ফোকাস করছিলেন, সম্প্রতি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে এনসিপি কে নিয়ে আসলে মানুষের অনেক রকম আশা আকাঙ্ক্ষা ছিল, কিংবা বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেখানে তো তরুণদের কিন্তু প্রতিনিধি রয়েছে, তারা কিন্তু আসলে অনেক বিতর্কিত হচ্ছে। তো আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে পার্থক্যটা জানতে চাইবো। একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন ওই স্বাধীনতার সকল কৃতিত্ব নিতে চায় আওয়ামী লীগ, বিগত দিনে নিয়েছে একতরফাভাবে, যে আওয়ামী লীগ ছাড়া স্বাধীনতা কেউ ছিল না, অথচ তাদের ভিতরে কোনো মুক্তিযুদ্ধের আপনার বীর বিক্রম এরকম কেউ ছিল না। স্বাধীনতা ঘোষণাও কিন্তু বঙ্গবন্ধু দিতে পারেন নাই, দেন নাই, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তারপর তারা দাবি করতো যে ৭১-এর সবকিছু তাদের। সেম আজকে যারা কি যেন সংগঠনের নাম এনসিপিও তাদের একটা চেতনা এরকম যেন ২৪-এর গণ আন্দোলন সব তাদের আন্দোলন।
তারা তো আন্দোলন ছেড়েও দিয়েছিল। যাই হোক 24-এর আন্দোলন তাদের সঙ্গে, তারা সামনে ছিল, তাদের আন্দোলনকে অস্বীকার করি না, কিন্তু যারা জীবন দিয়েছে তাদের তাদের মধ্যে কিন্তু ছিল না তারা একটা রাজনৈতিক দল করবে, তারা নির্বাচন করবে, তারা বাংলাদেশ সরকার চালাবে। তারা ছিল একটা বৈষম্যহীন রাজনীতি, বৈষম্যহীন সমাজ গঠন করবে, বৈষম্যহীন দেশ গঠন করবে, এই লক্ষ্য ছিল তাদের মূল লক্ষ্য। এখন সেখান থেকে তারা পদচ্যুতি করছে, তারা কিন্তু বিপথে চলে গেছে অলরেডি। বিপদটা হচ্ছে এই, তারা রাজনৈতিক দল গঠন করছে, তাদের ভিতরে ক্ষমতার খায়ের জাগছে, এটা ঠিক না। এবং আজকে 17টি বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অনেক মানুষ জীবন দিয়েছে। জীবন খালি 24 সালে দেয় নাই, এই জীবন দেওয়া শুরু হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় অবৈধভাবে বসে যেদিন বসছে সেদিন থেকে এই আন্দোলন সংগ্রাম জীবন দেওয়া কত গুম খুন হয়েছে আপনি জানেন। সেখানে আজকে 24 সালে শুধু আন্দোলন, 24 আন্দোলনকে আমরা স্যালুট জানাই, আমরা সফল হয়েছি 24 সালে, কিন্তু আন্দোলন শুরু হয়েছে অনেক আগে। সেই আন্দোলনটা কি ছিল? ভোটের অধিকার। আজকে যার বয়স 18 বছর 17 বছর, তারা কিন্তু, যার জন্ম হয়েছে সেও একজন ভোটার, কিন্তু এই 17-18 বছরে যত ভোটার হয়েছে নতুন, তারা কেউ ভোট দিতে পারে নাই। সে ভোটের অধিকারের জন্য সবাই মিলে আন্দোলন করেছি। এখন সেই ভোটের বিরুদ্ধে করে এই নতুন সংগঠনটি। কেন করে? তারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিভিন্নভাবে, কিন্তু এটা সম্ভব না। আজকে যারা দেখেন তারা যে বিভিন্ন কর্মসূচিতে নেমেছে, সেই কর্মসূচি কিছু লোক হয় না, আমরা অস্বীকার করি না, সেই লোকগুলো দেখতে কারা এই আন্দোলনটা করেছিল। কিন্তু সাইদের নীতির সাথে, যে বুক পেতে গুলি নিয়েছে, মুগ্ধর নীতির সাথে বর্তমান যে ছাত্র নেতৃত্ব আছে তারা বেইমানি করছে। তারা এইটা চায় না যে তারা ক্ষমতায় বসবে। আজকে তাদের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় গিয়ে বসেছে, কেউ আরো বসতে চায়, কিন্তু সেটা বাংলার মাটিতে সম্ভব হবে না। এবং গভীর ষড়যন্ত্রের সাথে তারা লিপ্ত, আগামীতে যেন সুষ্ঠু নির্বাচন না হয়। কিন্তু নির্বাচনের জন্যই বাংলার মানুষ জীবন দিয়েছে, সাইদ মুক্ত জীবন দিয়েছে গণতন্ত্রের জন্য, বৈষম্যহীন সমাজের জন্য, কিন্তু সেইখানে তারা সেই পথে নাই। তারা বাংলাদেশের নির্বাচনকে বন্ধ করার জন্য আগামীতে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চায়, বিএনপি নামে দুর্নাম ছড়ায়, বিভিন্নভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আপনি দেখছেন ওই যে জামাতের সাথে যুক্ত হয়েছে ওই যে পীর সাহেব চরমোনাই, উনি বলেছেন জামাত যেখানে লাগে সেখানে ধ্বংস, জামাত লাগছে মাদ্রাসা শেষ, জামাত গেছে বিএনপিতে, বিএনপি ধ্বংস। আবার এরকম বক্তব্য একজন পীর সাহেব দিয়েছেন। সেই পীর সাহেব এখন আবার জামাতের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন অপপ্রচার, যেসব কথা বলে এগুলো মানার মতো না, এবং জেনে শুনেই বলে। যখন দেখবে যে ছাত্রদল যুবদল রাজপথে নামছে, এগুলো কিন্তু ছাত্রদল যুবদল মানবে না। তাতে বিএনপি ক্ষমতা আসলো না আসলো ওর দেখার বিষয় না। তারেক রহমানকে নিয়ে কটূক্তি করে, তারেক রহমানের নিয়ে কথা বলে। আপনারা বলেন তারেক রহমানের একটি কথা তার ছুট যায় কিনা, কোনো বক্তব্য, তার স্টেটমেন্ট, এবং সে কিন্তু সচেতন যে কোনো রকম যেন বাংলাদেশ বেপথে না যায়। কিন্তু সেখানে তারেক রহমানের নিজে সব কথা বলে, এগুলো আমরা মানবো না। তাতে নির্বাচিত হই না হই এগুলা মানার কোনো সুযোগ নাই। ওনাদেরকে ঘরে উঠেই দেবো, সময় বেশি লাগবে না ইনশাআল্লাহ। তারেক রহমানের সচেতনতার কথা বলছিলেন, সম্প্রতি বিএনপির সম্পর্কে আসলে বেশ কিছু অভিযোগ এসেছে। আমি আসলে এক এক করে যদি বলতে যাই তাহলে আসলে অনেক সময় লাগবে, আপনার কানেও নিশ্চয়ই এসেছে, এবং দলের পক্ষ থেকে অনেকজনকে বহিষ্কার করা হয়েছে, চাঁদাবাজি থেকে শুরু করে নানাবিধ অভিযোগ এসেছে। দলের নেতা কর্মীদেরকে, তৃণমূলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না কেন? শোনেন, বিএনপি একটা বিশাল দল। এই বিশাল দলের ধরেন আমরা শঙ্কিত হই। ধরেন হাজারো মানুষ আমার পিছনে আছে, ওই হাজারো মানুষ সবাইকে তো আমি চিনি না, সবাইকে আমি জানি না। আপনি দেখেন এই যে আজকের বর্তমান সমসাময়িক যে ঘটনাটা, সোহাগ হচ্ছে, সোহাগের বাড়ি কিন্তু আমাদের বরগুনায়, সোহাগের জন্মস্থান বরগুনায়, কাকচিরাতে, ও বড় হয়েছে নানাবাড়ি আমার বরগুনা সদরে। তো সোহাগ কিন্তু বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল, এবং সোহাগের এই ঘটনাটা কিন্তু অন্য একটা ঘটনা, ব্যবসায়িক একটা ঝামেলা হইতেই পারে, আপনারা থাকতে পারে, আমারও থাকতে পারে, ব্যক্তিগত। এটা দলের কোনো ব্যাপার না, এটা সংগঠনের একটা ব্যাপার না, এটা হচ্ছে ব্যক্তিগত একটা ঘটনা। সেই ব্যক্তিগত ঘটনা নিয়ে আপনি দেখবেন অনেক কিছু বেরিয়ে আসবে। পাথর মেরে মারতে হবে কেন? যে লোকটা মারা গেছে তাকে আবার পাথর দিয়ে মারতে হবে কেন? এগুলো শো অফ করা হয়েছে আমার ধারণা। এগুলো বেরোবে, আজ হোক কাল হোক বেরোবেই। এগুলো শো অফ করা হয়েছে। শো অফ করেছে কারা? যারা বিএনপি নির্বাচন চায় না, একটা বাংলাদেশ অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যারা আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন সেটা চায় না, নির্বাচন বিলম্বিত করতে চায়। কারা চায় সেটা তাদের মুখ থেকে শুনতে পাবেন। কারা নির্বাচনের সময় হয় নাই, নির্বাচনের সময় আরো লাগবে। আর কারা? আমরা তো নির্বাচন চাই, অথবা আমাদের বিপক্ষে যারা তারাই, এবং সেটা বেরোবে দেখেন। কারণ কি, একটা মানুষ মারা গেছে তাকে আবার পাথর দিয়ে মারতে হবে কেন? এগুলো সব করা, এবং 2 দিন পরে সেগুলো প্রকাশ পেয়েছে। তার আগে বিএনপির বিপক্ষে যারা আছেন তারা কি আসলে চাইলেই আপনাদের দলের, সবার কথা বলবো না, কিছু নেতা কর্মীকে আসলে টাকা দিয়ে হোক কিংবা অন্যভাবে হোক প্রভাবিত করে হচ্ছে বিএনপির বিরুদ্ধে কাজে লাগাতে পারেন? আমাদের নেতা তারেক রহমান সাহেব সো সিরিয়াস সব ব্যাপারে। শোনেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছাড়া ছিল
তখন কিন্তু ওবায়দুল কাদের বলতো যদি ক্ষমতা কখনো আওয়ামী লীগ ছাড়ে হাজার হাজার আমাদের লাশ পড়বে, তাদের লাশ পড়বে, এটা তাদেরও চিন্তা ছিল, আপনারও চিন্তা ছিল, আমারও চিন্তা ছিল। আমি যখন উপজেলা নির্বাচন করি আমার সামনে আমার ভোট কাটি নিয়ে গেছে, আমার সামনে পুলিশ বিডিআর একসাথে হইয়ে তারপর আমার বিরুদ্ধে ভোট কাটি তারপর নিয়ে গেল, আমাকে হইতে দিল না। আমার বাড়িঘর ভাঙচুর করছে কয়বার, একবার দুইবার, 4-5 বার। আমাকে মিথ্যা মামলা দিচ্ছে অনেকগুলো, আমি জেল খাটছি, আপনি জানেন না, অনেকবার জেল কেটেছি। আমার বাড়িঘর আমার সামনে চোখের সামনে ভেঙে ফেলছে। সেগুলোর প্রতিশোধ আমরা নেই কিন্তু একটাও না। এটা তারেক রহমানের নির্দেশে যে আইন হাতে নেওয়া যাবে না, আমাদের জমি জমা দখল করে নিচ্ছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। সেই সব যেগুলো যদি প্রতিশোধ নেওয়া হতো তাহলে বাংলাদেশ থাকতো না। বাংলাদেশ প্রতিহিংসার রাজনীতিতে তো আমরা সেই প্রতিহিংসার রাজনীতি তারেক রহমান বন্ধ করে আমি দিয়েছে। একটু দর্শকের কমেন্টস নিতে চাই, অনেক দর্শক কি যুক্ত আছেন। আমি আসলে আপনার যে কথাটি বলছেন ওটার সাথে কিছুটা প্রাসঙ্গিক। প্রতিহিংসার রাজনীতিতে আমরা বারবার বিএনপির নাম দেখছি। একজন দর্শক আছেন নাজমুল দিদার, তিনি বলছেন বিএনপি চাঁদাবাজির অভিযোগ, যেটা আসলে দলের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে আমরা শুনছি, চাঁদাবাজি করে গোটা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করেছে, সে ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা? চাঁদাবাজি যে হচ্ছে না এটা ঠিক না, এটা যে বিএনপি করে এটা আমি মানবো না। এখন যদি দলীয়ভাবে যাদের নাম আছে, না না যাদেরকে বহিষ্কার করা হচ্ছে, শোনেন, আমি দলীয়ভাবে, যেমন আমি দল করি, হ্যাঁ আমি দল করি, এই দায়িত্ব আমার ব্যক্তিগত একটা ঘটনা যদি ঘটাই ফেলাই সেই দায়িত্ব তো দল নিতে পারে না। তবে দল কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা, আমি যদি কোনো খারাপ কাজ করি, আমি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হই, আমি দখলদারির সাথে সম্পৃক্ত হই, সেই ব্যাপারে দলের স্ট্যান্ড কি? তারেক রহমান আপনি জানেন না অনেক ত্যাগী নেতা কর্মীদেরকে যারা একটু ভুল পথে গেছে তাদেরকে দল থেকে সরিয়ে দিয়েছে। এবং এখন এরকমও, আগে তো শুধু দল থেকে সরাইছে, এখন বলছে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেবে, তারা প্রয়োজনে আইনের সুপর্দ করবে। তো বিএনপির এ ব্যাপারে জিরো টলারেন্স, তারেক রহমানের জিরো টলারেন্স, চাঁদাবাজি, নেশা, আপনার দুর্নীতি, দখলদারি একদম ক্লিয়ার। যদি আমি ভুক্তভোগী হই বিগত দিনে, যে আমি অনেক নিশ্চিত, মানে আমি বললাম না আমার বাড়িঘর চারবার ভাঙছে, আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান, আমার বাড়িঘর 4 বার ভাঙছে বরগুনা আওয়ামী লীগ, 4 বার। আমাকে মিথ্যা মামলা জড়িয়ে জেল খাটাইছে অনেকবার। আমার বাবার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে আমাদের মালামাল আটকায় রাখছে, কোয়ার্টার মালামাল, এগুলো ঘটছে। তো এগুলোর একটাও তো প্রতিশোধ নেই। আমি জানি উপজেলা চেয়ারম্যান, তারপর আমি মার খেয়েছি কলেজে। আচ্ছা, অ্যাডভোকেট রেজবুল কবির, আমি একটু আপনাকে বলি, বরগুনা 1 আসন থেকে আপনি মনোনয়ন প্রত্যাশী। আমরা দেখতে পাচ্ছি 96 এর পর থেকে আসলে সেখানে পুরো বিএনপি আসলে সেই আসনের দখল কখনো পায়নি। আপনার মধ্যে আসলে রাজনৈতিক কোন কোন গুণগুলো রয়েছে, কিংবা আপনি বরগুনা 1 আসনের মানুষজনকে আসলে কি দিতে পারবেন? আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কি, যে যার কারণে আসলে আপনি নির্বাচিত হবেন? আমরা পাইনি কেন সেটা যদি, সেই দুঃখের কথা কার কাছে বলবো? আমি চাষ করলাম, যখন ফসল উঠাবো তখন আমি জমিটা অন্য মানুষে দিয়ে দিলাম, যে তুমি ফসল অন্য মানুষে খেয়ে ফেলছে। তেমনি আমি একটা নির্বাচনের কথা বলি, আমাদের বরগুনায় মনোনয়ন দিয়েছে আমাদের শরিক দল, মানে ঐক্যবদ্ধ হইতে হয়েছে শরিক দল, ইসলামী শাসন আন্দোলনে প্রার্থী হয়েছে। নমিনেশন তার 22 দিন পরে ইলেকশন মাঠে গেছে, এবং তাদের কোনো কমিটি আমাদের বরগুনার শহরে নাই। এটা কোন নির্বাচনে? এটা তখন বিএনপি নির্বাচনে গেছিল, এটা ওই শেখ হাসিনার আগের সময়। তো সেই 2096 নির্বাচনে। তো না, একে মতি তালুকদার খুব ভালো প্রার্থী সেট করতে পারে নাই, কিন্তু আমি বলতে চাই যে আমি একজন ভালো প্রার্থী। আচ্ছা, কেন বলতে চাই? আমি ছাত্র সংসদে নির্বাচন করছি 2 বার, আমি ফুলপনেল একবার ছাত্রলীগ গেছে, কিন্তু জিএস আমি হয়েছি। আপনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আপনার আর কি কি দলীয় পরিচয় আছে বিএনপিতে? আমি বরগুনা জেলা ছাত্র দল একদম ছোটবেলা থেকে আমি দল করি। হ্যাঁ, আমি বরগুনা জেলা স্কুল ছাত্র দলের সভাপতি ছিলাম, আমি বরগুনা জেলা ছাত্র সেক্রেটারি ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম, এবার ছাত্র সভাপতি 111 এর সময় আমি গিফট পেয়েছি, ছাত্র দলের সভাপতি ছিলাম, ওই সময় আমাকে জেলা বিএনপি যুগ্ম বানাইছে 111 এর সময়, কারণ দুঃসময় আমি কাজ করেছি। তো ওই 111 এরপরে ওই 111 সরকারি উপজেলা ঘোষণা করে গেছিল, সেইখানে উপজেলা নির্বাচনে আমি দলীয়ভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি। চেয়ারম্যান হচ্ছে স্বতন্ত্র, উনি কর্নেল খালেক সাহেব, আল্লাহ ব্যস্ত উনি মারা গেছেন। তো উনি পাইছে 34,000 ভোট, আর আমি 57,000 ভোট। আর আওয়ামী লীগের যে প্রার্থী ছিল ভাইস চেয়ারম্যান আমার পদে, সে পাইছে 8,000 ভোট। তো সেক্ষেত্রে আমি কোনো নির্বাচনে হারিনি। জি, অ্যাডভোকেট রেজবুল কবির, আমি বরগুনা 1 আসনের যারা ভোটার রয়েছেন তাদের পক্ষ থেকে আপনাকে প্রশ্ন করতে চাই, বর্তমানে বরগুনা 1 আসনে কোন কোন সমস্যা রয়েছে, এবং আপনি নির্বাচিত হলে কোন কোন সমস্যাগুলো আসলেই সমাধান করবেন, শুধুমাত্র নির্বাচনী প্রতিশ্রুতি না? আপনি জানেন আমি বরগুনা থেকে এই আমেরিকা ছিলাম না, আমেরিকা থেকে যাওয়ার পর প্রথমবারই আমি হাসপাতালে যখন ভিজিট করছি, আমি বিশ্বাস করেন আমার রক্তক্ষরণ হয়েছে। কারণ এত নোংরা একটা জায়গায় মানুষ চিকিৎসার জন্য, সেখানে গিয়ে বাথরুম অবস্থা দেখে আমি পাগল হয়ে গেছি। পরে নিজে বাথরুম ক্লিন করছি একটা প্রোগ্রাম করে জিয়াউর রহমানের জন্মদিনে, তারপর আমি আমার কর্মী বাহিনী নিয়ে আমি নিজে বাথরুম ক্লিন করছি। হসপিটাল বরগুনা চিকিৎসা ব্যবস্থা নাই,
একদম টোটালি নাই প্রভু, আপনি কান্না করে দেবেন দেখলে। আমি চিকিৎসা ব্যবস্থা করবো, যোগাযোগ ব্যবস্থা। বরগুনায় শুনেন এই 17 বছর কিচ্ছু হয় নাই, আমরা শুনছি না উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, একদম নাথিং, মিথ্যা বানোয়াট। বরগুনায় কোনো উন্নয়ন হয় নাই। বরগুনায় ব্রিজ হওয়ার কথা পায়রানো দিতে হয় নাই, ওখানে ব্রিজ দরকার। তা আমতলির মানুষ ভুগতেছে। আমাদের বরগুনার পাশে একটা থানা, একটা নদী পাড়ায় তাতে আসতে হয়। এখন গতকালকে দেখছি কারা মানববন্ধন করছে, 25 টাকা ট্রলার পাড়ি দিতে হয়, ওইখানে একটা ব্রিজ দরকার। আমাদের বরগুনা টু বাকেরগঞ্জ এবং ঢাকা যেতে যে রাস্তাটা আমরা ব্যবহার করি, বরগুনা বাকেরগঞ্জ বরিশাল, এটা আমাদের বিএনপি সরকারের সময় আমাদের ওইটা মাটির কাঁচা রাস্তা হয়েছে। বিএনপি সরকার ছিল তখন, অলি আহমেদ যোগাযোগ মন্ত্রী ছিল। সেইটাকে আওয়ামী লীগ সরকার আসার পরে তারা এত বছর করবে কি, ওইটা মহাসড়ক বাদ দিয়ে তারা সংযোগ সড়ক করছে। তো এমন চাপা একটা রাস্তা, ওইটা দিয়ে একবার সাথে সাথে বাস ঢাকা আসা যাওয়া করে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক। তো ওই রাস্তাটা বড় করা দরকার, ওইটা করবো। আমি পাথরঘাটা যোগাযোগের সাথে ওইটার ফেরির উন্নয়ন করব। আমি তালতলির মানুষ যেন বরগুনার সঙ্গে আসতে পারে, ওইটার রাস্তা বড় করতে হবে, অন্তত 2 লেনের রাস্তা করতে হবে, এবং তালতলি এবং বরগুনার সংযোগে ওইখানে একটা ফেরি ব্যবস্থা করতে হবে। বরগুনা খুব ব্যাপক চাহিদা কিছু নাই, অনেক ঠকানো হয়েছে বরগুনাকে গত 17 বছরে। অনেক 3টে আসন ছিল, 2টে আসন করছে। আপনি নির্বাচিত হলে আমি আশা করছি যদি আপনি নির্বাচিত হন, আমি যে সর্বশেষ যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমি এক কথা যেটা বলতে চাই, বরগুনায় কোনো চাঁদাবাজ থাকবে না, বরগুনায় কোনো নেশাখোর থাকবে না, এবং ওই যে ব্যবসা যারা করে, ওটা কি বলে, মাদক ব্যবসায়ী থাকবে না। আমি বললাম আমি একদিনে বন্ধ করবো, যদি আমি আল্লাহ পার্লামেন্ট মেম্বার বানাই, আমি প্রশাসনের লোকজন নিয়ে একদিন এগুলো বন্ধ করে দেবো। কারা করে এগুলো আমাদের জানা আছে। বরগুনা এক আসনকে আপনি মাদক মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন, এবং অবকাঠামোগত উন্নয়ন আপনি করবেন, অবকাঠামো এবং চিকিৎসা ব্যবস্থা করবেন। অ্যাডভোকেট রেজবুল কবির, একদম শেষ প্রশ্ন। বাংলাদেশের নির্বাচনের পরে আমরা যখন বাংলাদেশের বিভিন্ন সংসদ আসনে যখন আমরা যাই, সব ভোটারদের একটাই অভিযোগ, তারা সংসদ সদস্যকে পান না। সংসদ সদস্য জেলায় থাকেন না, তারা সব সময় ঢাকা থাকেন। সেখানে তো এটা হচ্ছে বরগুনা টু ঢাকা না, বরগুনা টু আমেরিকা। আপনাকে কি আপনার এলাকার মানুষজন পাবেন কিনা, কতটুকু পাবেন? অবলাপু, আমি কিন্তু মাঠের কর্মী। আমি একদম ছোটবেলা বললাম, ছোটবেলা থেকে আমি জনগণের, আমি রেজবুল কবির, এটা আপনি টিভিতে বললাম না, টিভিতে বললে তো জনগণ দেখতেছে, দেখবে, ভবিষ্যতে আমি শেয়ার করবো। বরগুনার মানুষ রেজবুল কবিরের মানুষ, বরগুনা রেজবুল কবির বরগুনার। আমি হচ্ছে জনগণের। আমি এরকম না যে আমি তফাৎ, আমার গলা ধরে কথা বলে একদম নিম্ন আয়ের লোকগুলা, গরিব মানুষগুলা, যারা অন্য এমপিদের সাথে সালাম করতেও ভয় পায়, তারা এসে আমাকে জড়াই ধরতে ভয় পায় না। আপনি ঘাম, তাদের শরীরে ঘাম কাজ করতেছে মাঠে, দৌড়ে আসা জড়াই ধরে। আমি সেই রকম একটা নেতা। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি নির্বাচিত হন, আপনি আমেরিকা ছেড়ে আপনি বরগুনা চলে যাবেন? আমি তো ছেড়ে গিয়েছি বরগুনা। আপু, আপনি জানেন কিনা আমি জানি না, আমি কিন্তু আমেরিকা ছেড়ে গেছি অলরেডি ছেড়ে গেছি। আমার বউ এখানে থাকছে, কারণ তার ব্রেস্ট ক্যান্সার, এটা টিভির মধ্যে বলা ঠিক না, তার থাকতে হবে 3 মাস পর ডাক্তার কাছে যেতে হয়। এটা আমার আমেরিকা থেকে আসে পাঠাইয়া এই চিকিৎসা নেওয়া আমার সেরকম অ্যাবিলিটি নাই, সেই কারণে তার চিকিৎসার ব্যবস্থার জন্য হলো এখানে। আর যে তাকে আল্লাহ যে রোগ দিয়েছে, তাকে যে আল্লাহ সেভ করছে, আল্লাহর কাছে শুকরিয়া। এটা তো আমার বাংলাদেশ থাকলে আমি তাকে বাঁচাইতে পারতাম না, আল্লাহই বাঁচাই রাখছে। কিন্তু এটা একটা সুযোগ আমাকে আল্লাহ দিয়েছে, সেই সুযোগটা আমি গ্রহণ করছি। আর আমার মন প্রাণ আপনি জানেন সব সময় আমার এলাকায় থাকবে। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, একদম শেষ 30 সেকেন্ডে যদি আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান, একদম শেষ 30 সেকেন্ড। আমি আমার কথা যারা শুনছেন আজকের এই টিভি 24, এটা হচ্ছে আমেরিকার একটা পপুলার চ্যানেল। এটা আমি এইটা পরবর্তী অনলাইন থেকে আমি শেয়ার করব। বিশেষ করে আমার বরগুনাবাসী, আপনাদের আমি সাহায্য সহযোগিতা চাই। আপনাদের পাশে আমি ছিলাম, আমি থাকবো, এবং আমাদের নেতা তারেক রহমান এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের কাছে আমার আবেদন থাকবে, আমার মাতা দেশ মাতা বেগম খালেদা জিয়ার কাছে আমার আবেদন থাকবে আপনাদের মাধ্যমে, যাতে নমিনেশন আমাকে দেয়। আমাকে নমিনেশন দিলে আমি বরগুনার ওই সিটটা উপহার দেবো, এবং এই সিট বিএনপি বাইরে আর কোনোদিন যাবে না ইনশাল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করছি। আমার বক্তব্য যারা শুনছেন দেখছেন সকলকে আবার আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট রেজবুল কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদের সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। অপলাপ, আপনাকে সবসময় আমরা পছন্দ করি। জি, অসংখ্য ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।